আমার চাইতে আরও হয়তো অনেক বেশি তথ্য আছে আপনার কাছে যে ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার দাওয়াত তিনি প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছেন এবং সেটি গ্রহণও করেছেন, তিনি আসবেন। তারই বাংলাদেশের সফর আসলে আপনার মন্ত্রণালয় বা আপনার এই সেক্টরে কিভাবে কি করবেন, এটা মানে আমি বলবো যে বাংলাদেশের মানুষ আসলে দিন শেষে যত যাই কিছু হোক খেলার প্রতি মানুষের একটা আলাদা আগ্রহ আছে, মানুষের খেলার প্রতি একটা ভালোবাসা আছে এবং খেলা এমন একটা জিনিস যেখানে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়। কোনো গুরুত্বপূর্ণ খেলার সময় কোনো বিভাজন থাকে না, সবাই আমরা তাকিয়ে থাকি যে বাংলাদেশের সাফল্যের দিকে। তো আমাদের বিপিএলকে কেন্দ্র করে এবার বিপিএলটা আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শে আমরা নতুনভাবে ঢেলে সাজাচ্ছি এবং সেটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত খেলোয়াড়, ক্রীড়াবিদ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশনের ব্যক্তিবর্গকে মাননীয় প্রধান উপদেষ্টা দাওয়াত দিচ্ছেন। তার অংশ হিসেবে আইওসির চেয়ারম্যান ইতিমধ্যে দাওয়াত গ্রহণ করেছেন এবং ফিফার প্রেসিডেন্টও গ্রহণ করেছেন এবং আরও বিভিন্ন ক্রীড়াবিদকে তিনি দাওয়াত করেছেন যাতে বিপিএলকে কেন্দ্র করে আমরা বিপিএলটাকে নতুন করে ঢেলে সাজাতে পারি এবং বিপিএলের একটা উন্মাদনা আমরা তৈরি করতে পারি। একই সাথে বিপিএল চলাকালীন সময়টাতে শুধু স্টেডিয়ামে নয়, স্টেডিয়ামের বাইরেও একটা ইয়ুথ ফেস্টিভ্যাল করার একটা পরিকল্পনা আমাদের আছে। মাননীয় প্রধান উপদেষ্টার দেওয়া রূপরেখা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয়ের একটা কমিটি করা হয়েছে, প্রায় 6-7টা মন্ত্রণালয় বিভিন্নভাবে এই ইয়ুথ ফেস্টিভ্যালটাকে ফ্যাসিলিটেট করবে এবং এটা দেশব্যাপী করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনার যেই রিসোর্সগুলো আছে ওনার যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে যে গ্রহণযোগ্যতা আছে সেটাকে বাংলাদেশের ভালোর জন্য কাজে লাগাতে চাই। তো অলরেডি আমরা বাফুফের সাথে বাফুফে ওয়ার্কআউট করছে যে ফিফার প্রেসিডেন্টের থেকে আমরা কী কী চাইতে পারি এই সুযোগে এবং বাফুফে আরও কী কী সুযোগ সুবিধা নিতে পারে বাংলাদেশের ফুটবলকে মেইনস্ট্রিম করার জন্য এবং ফুটবলের উন্নয়নের জন্য, সেটা তারা ওয়ার্কআউট করছেন। তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিটা সবসময় আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কাজের ক্ষেত্রে একটা এক্সট্রা এজ এনে দেয়। অন্য কারো আহ্বানে ফিফার প্রেসিডেন্ট আসতেন কিনা আমি জানি না, তবে যেহেতু তিনি আসছেন ফুটবলের কল্যাণের জন্য বাংলাদেশের এবং বাংলাদেশের ফুটবলের বর্তমান কী পরিস্থিতি সেটাও তাকে দেখানোর জন্য, এটা আমাদের ফুটবলের জন্য একটা ভালো মাইলফলক হবে এবং ফিফার সাথে আমাদের যে সম্পর্ক এবং ফিফার যে আমাদের জন্য অর্থ বরাদ্দ বলেন বা ইনফ্রাস্ট্রাকচারে সহযোগিতা বলেন, এই জিনিসগুলো আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আপনার কাছে আসলে অনেক সময় আমরা কথা বললাম, কিন্তু শেষে এই প্রসঙ্গে এসে আমি আপনার কিছু ব্যক্তিগত বিষয় জানতে চাই। যদি আপনি সেটা শেয়ার করতে করেন জাতির সামনে তাহলে আপনি বলতে পারেন। যেমন এই অন্তর্বর্তী সরকার তো একটি নির্দিষ্ট সময়ের পরে তারা বিদায় হবে বা অন্য গণতান্ত্রিক সরকারকে, নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা হস্তান্তর, তারপরে আপনি কি করবেন? আমি দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই। আপনারা যদি জেনে থাকেন যে 2018 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তারপর থেকেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই অধিকার আদায়ের জন্য যেই ছাত্রদের যেই কার্যক্রম বা স্টুডেন্ট অ্যাক্টিভিজম এর সাথে আমি যুক্ত হই এবং তারপর বিভিন্ন ছাত্র সংগঠনের সাথেও যুক্ত ছিলাম এবং বিভিন্ন আন্দোলন যেমন আবরার ফাহাদ মারা যাওয়ার পরে যে আন্দোলন, শহীদ হওয়ার পরে আমরা আন্দোলন করি এবং এই ধরনের বিভিন্ন অধিকার ভিত্তিক আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার সময়ে আমাদের উপর নানা সময় নানাভাবে হামলা করা হয়েছিল এবং বিভিন্ন সময়ে আমরা রক্তাক্ত হয়েছি এবং এমনকি জেলও খাটতে হয়েছে। প্রায় 4টা মামলা এখনও আমার নামে আছে। সে সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে গিয়ে তার সম্মুখীন হতে হয়েছে। ক্যাম্পাসের নির্যাতন নিয়ে আমরা কাজ করেছি দীর্ঘ সময়। তো সেই জায়গা থেকে একটা রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক বোঝাপড়া আমাদের তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাস, বৈশ্বিক রাজনীতি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা, বিভিন্ন স্টাডি সার্কেল করা, এর মধ্য দিয়ে একটা জার্নি আমাদের আছে। তো এই জার্নিটাকে আমরা সামনের বাংলাদেশ গড়া এবং বাংলাদেশকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রেও কাজে লাগাতে চাই এবং এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার মাধ্যমে স্টেট মেকানিজম আমরা শিখছি এবং একই সাথে আমরা দেশের মানুষকে একটা উদাহরণ দেখাতে চাচ্ছি যে পরবর্তীতেও আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই
এবং 24-এ যে হাজার হাজার মানুষ শহীদ হলেন, আহত হলেন, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আজন্ম কাজ করে যেতে চাই। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার পরেও মাওলানা ভাসানী বলেছিলেন যে আমার সংগ্রাম শেষ হয় নাই, এবং সে সময় যে দিক নির্দেশনাগুলো দিয়ে গিয়েছিলেন যে এই জায়গায় আমাদের আরও সংগ্রাম করা বাকি আছে আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং দেশের সার্বিক উন্নয়নে কোন কোন জায়গায় আমাদের সংগ্রাম করার কথাগুলো তিনি যেভাবে বলে গিয়েছেন, এখন কিন্তু আমাদের সেই জায়গাগুলোতেই সংগ্রাম করতে হচ্ছে। এবং এই চ্যালেঞ্জগুলো শেষ হয়ে যাবে বলে আমি মনে করি না, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী সেটেলমেন্টের অংশ, এবং সেটাকে সুতরাং লড়াইটা দীর্ঘমেয়াদী হিসেবেই চালিয়ে যেতে হবে। তবে সেটা কোন প্রক্রিয়া হবে আমি এখনো জানি না, কিন্তু আমি কাজ করে যেতে চাই। আর ব্যক্তি জীবনের কোনো বিষয়ে, মানে বিশেষ করে আপনার সংসার জীবন বা পরবর্তী সময় এরকম বিষয়গুলো সম্পর্কে আপনার কি পরিকল্পনা আছে? এখন পর্যন্ত কোনো পরিকল্পনা আসলে সেভাবে নেই। আমার বাবা একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার 3 বোন আর আমি, আমার ছোট 2 বোন এবং বড় বোন তিনি জাপানে থাকেন আর কি। অনার্স শেষ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার্সটা আসলে করতে পারবো কিনা জানি না, তবে করার ইচ্ছা আছে। সরকারের দায়িত্ব শেষ হলে হয়তো সেই পড়াশোনাটা আবার এগিয়ে নিব। এই তো, যেখানেই থাকেন বাংলাদেশের প্রেসার গ্রুপ হিসেবে, অর্থাৎ বাংলাদেশের মানুষের পক্ষে, মানুষের উন্নয়নে, মানুষের অধিকার সংরক্ষণে, মানুষের অধিকার যেন কেউ হরণ করতে না পারে, তাদের প্রেসার গ্রুপ হিসেবে আপনি দীর্ঘমেয়াদে দেশের একজন প্রেসার গ্রুপ বা ভূমিকা রাখবেন, সেটাই প্রত্যাশা করি আপনার কাছ থেকে আমরা। এবং আজকে আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি 71 টেলিভিশনের পক্ষ থেকে। আপনি আবারও আপনার সাথে অন্য কোনো সময় আলোচনায় যুক্ত হবে। আপনাদেরকেও ধন্যবাদ। দেখেন, দেশের এই 2000 শহীদ যারা আমি মনে করি আমাদের ডাকে সাড়া দিয়ে এসে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের আজন্ম একটা ঋণ রয়ে গেছে। এই ঋণ শোধ করা অসম্ভব, এবং 30,000 আহত, অনেকের অঙ্গহানি হয়েছে। এখনও যখন হাসপাতালে যাই তারা বলেন যে ভাই আপনাদের ডাকে সাড়া দিয়েছি তো রক্তটা দিয়েছি, যদি আবারও আপনারা ডাক দেন আবার আসতে প্রস্তুত আছি। তো তাদের প্রতি যে আজন্ম ঋণটা তৈরি হয়েছে, এখন সেই ঋণ পরিশোধ করা সম্ভব না, তবে সেই চেষ্টাটা করে যাওয়াটাই এখন জীবনের লক্ষ্য হিসেবে নিব। এবং সেই পথ চলায়, যেহেতু আমরা এখনও বয়সের দিক থেকে অনেক জুনিয়র, তো জীবনের অনেক বড় সময় রয়েছে দেশকে দেওয়ার জন্য, তো সেই পথ চলায় তারা আমাদের পাশে থাকবেন এবং দেশের জনগণ আমাদের পাশে থাকবেন, এবং আপনারা গণমাধ্যমের জায়গা থেকে দেশের মানুষের জন্য যেটা ভালো হয় সেই ভূমিকাটা সবসময় রাখার চেষ্টা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ।